বিধাতার লিখনের নিয়মটা কিভাবে করলাম, আর আমরা কিন্তু আমাদের বাবার এখনো নাম ঠিক করিনি। আর কি যে নাম রাখবো সেটা আমরা বুঝতেও পারছি না। তোমাদের এখন যেমন মনে হতেই পারে যে কত তো সুন্দর সুন্দর নাম আছে, একটা নাম রাখলেই হয়, কিন্তু কত সুন্দর সুন্দর নামের ভিতর যে একটা নাম বেছে নেওয়া, এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, সেটা আমরা এখন বুঝতে পারছি। তাই তোমরা যদি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে নাম সাজেশন করো তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। আর এদিকে ছয় ষষ্ঠীর যে নিয়ম সেটাই আমরা করছিলাম, আর ও ভীষণ কান্না করছিল। আমাদের সোনাবাবু হয়েছে আজকে 6 দিন হচ্ছে। 6 দিনের দিন তো তোমরা জানোই যে ছয় ষষ্ঠী হয়, আর আজকেই হচ্ছে সেই ছয় ষষ্ঠী। আর এক এক জায়গার নিয়ম তো এক এক ধরনের। আমার শ্বশুর বাড়ির যেটা নিয়ম সেটাই এখন করা হচ্ছে। আর এখন হয়ে গেছে সন্ধ্যার সময় এটা করা হবে। আর এখানে কি কি লাগছে সেটা তোমাদেরকে বলছি। এখানে লাগছে প্রদীপ, ধূপকাঠি, তারপর হচ্ছে খাতা, একটা পেন, এইগুলোই লাগছে। আর ছয় ষষ্ঠী মানে হচ্ছে বিধাতার লিখন। আজকে নাকি আমার সোনাবাবুর জন্য বিধাতায় ভাগ্য লিখবে। আর এখানে দেখতে পাচ্ছ তোয়ালি পেতে রাখা হয়েছে, কারণ ডাইরেক্ট তো একদম মাটিতে রাখা যাবে না, কারণ পিঠে লাগতে পারে, তার জন্য তোয়ালির ওপরে রাখা হবে বলে এখানে তোয়ালি, তার পাশে খাতা, পেন, প্রদীপ এইগুলোই রাখা হয়েছে। আর এখানে আমার মা সোনাবাবুকে নিচে শুইয়ে দিল, আর পেন ছিল খাতার ওপরে, সেই পেনটা ওর হাতে ধরিয়ে দিচ্ছিল। আর আমি ভাবছিলাম যে আজকে তো বিধাতা ওর ভাগ্য লিখবে, তাহলে মা তো ওর হাতে পেন ধরিয়ে দিচ্ছে, ও তো আর নিজে নিজে ভাগ্য লিখবে না, তার জন্য পরে মা মনে হয় পেনটা খাতার উপরে রেখে নিজে ভাগ্য লিখবে না, তার জন্য পরে মা মনে হয় পেনটা খাতার উপরে রেখে দিল। আর হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে ছয় ষষ্ঠী মানে যেদিন বিধাতার লিখন হয় আর কি, সেদিন প্রদীপ, খাতা, পেন এইগুলো তো নিতেই হবে, তার সাথে সাথে মালা ঘুনসিও পড়তে হবে। আর পড়ার পর এটা হবে মেন সন্ধ্যাবেলায়। তারপর এখানে বাড়ির সবাই মিলে নমস্কার করবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে যেন ওর ভাগ্য অনেক অনেক ভালো হয়, আর স্বয়ং বিধাতা যেন ওর ভাগ্যটা আজকে খুব ভালোভাবে লেখে। তারপর সবার প্রার্থনা করার পর বাইরে চলে যেতে হবে। ঘরের ভিতর কেউই থাকলে হবে না, শুধু পুচকু সোনাটাকে বাদ দিয়ে। যতক্ষণ না পর্যন্ত সোনা বাবা কাঁদবে ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে আসতে পারবে না, এটাই হচ্ছে মেন নিয়ম। আর আমাকে সবাই বলছিল, যেহেতু দুদিন আগেই সেলাইতে টান ধরছিল আর আমি উঠতে বসতে পারছিলাম না, তাই বলছিল দাঁড়িয়েই নমস্কার করতে। কিন্তু আমি ভাবলাম আজকে এত ভালো একটা দিন, আর আজকের দিনে স্বয়ং বিধাতা আমার সন্তানের ভাগ্য লিখবে, আর আমি যদি একটু কষ্ট না করি তাহলে কি হয়, তাই আমি কষ্টটা ভুলে গিয়ে আমি এখানে ভালোভাবে নমস্কার করলাম বসেই। আর তারপর আমি ভগবানের কাছে বলছিলাম যেন আমার সন্তানের ভাগ্যটা খুব ভালোভাবে লেখে। আর আমি তো ভগবানের কাছে অনেক কিছুই বলছিলাম, আর তার সাথে সাথে তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো। আর এখানে দেখো আমার ভাই ভিডিও করছিল আর হাসছিল, কারণ তোমাদের দাদা এখানে ভগবানের কাছে প্রার্থনা করছিল, আর আমাদের যে বড় ভাইপো ওর কাকার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর আমি এখানে প্রদীপের তাপ নিয়ে আমার সোনা বাবুটার মাথায়, তারপরে সারা গায়ে একটু তাপ দিয়ে দিলাম। এবার তাপ দেওয়ার পর আমি তোমাদের দাদাকে বলছি ওখান থেকে না একটু তাপ দিয়ে তুমি সোনা বাবাটার গায়ে দিয়ে দাও, তারপর ওখান থেকে চলে আস। আর তোমাদের দাদাকে তো চলে আসতে বললাম, আর ঘরেতে কেউ নেই, তার জন্য তোমাদের দাদা একা আসতে চাচ্ছিল না, মানে ওকে একা রাখতে চাচ্ছিল না। তার মধ্যে প্রদীপ, তারপরে ধূপকাঠি এগুলো অনেক দূরে দূরে সরিয়ে রাখছিল, যেহেতু একা থাকবে তো তাই ওটা ভেবেই সরিয়ে রাখছিল যাতে গায়ের ওপরে না পড়ে বা এরকম ভেবেই দূরে সরিয়ে রাখছিল। আর নিয়ম হচ্ছে যতক্ষণ না কান্না করবে ততক্ষণ ঘরের ভিতরে কেউ যাবে না। এবার যখন আমরা বেরোবো তখন থেকেই কান্না করছে, তার জন্য আমি তোমাদের দাদাকে বলছি তাড়াহুড়ো করে চলে আসো। তারপর আসার পর এখানে আমরা ঠাকুর ঘরে নমস্কার করছিলাম। আর একটা কথা, তোমাদের দাদা কিন্তু এই নিয়মটা করতে রাজি হচ্ছিল না, মানে নিয়মটা করতে রাজি হচ্ছিল, কিন্তু ওই যে ঘরে সোনাবাবুকে রেখে সবাই বাইরে চলে আসবে এটা করতে চাচ্ছিল না। বলছিল যে আমরা সবাই ঘরের ভিতরে থাকি, আর সবাই না থাকে একজন থাকি, আর যদি একজনও না থাকে তাহলে ক্যামেরা চালু রেখে তারপর আমরা বাইরে আসি। কিন্তু আমি অনেক কষ্ট করে বোঝানোর পর রাজি করলাম যে না, এটা নিয়ম যখন এটাই করো। কিন্তু আমি না তখন ভয় পাচ্ছিলাম, যখন আমরা চলে আসলাম তখন খুব কান্না করছিল, তারপর যখন সবাই বাইরে চলে আসলাম তখন আর একটু কান্না করছিল না। কিন্তু কান্না না করলে তো ঘরের ভিতরে যেতেও পারবো না, তখন একটু টেনশন হচ্ছিল যে ঘরের ভিতরে কি করছে না করছে, কিন্তু তারপরেই কান্না করা
করা শুরু করে দিল। আর যখনই কান্না করলো আমরা সবাই মিলে ঘরের ভিতরে গেলাম, আর ঘরের ভিতরে গিয়ে দেখলাম যে কান্না করতে করতে তোয়ালে এক সাইডে রেখে খাতার পেনের ওপরে উঠে যাচ্ছে। তারপর আমরা বাড়ির সবাই মিলে যে প্রদীপ ছিল ওর পাশে, সেই প্রদীপ থেকে তাপ নিয়ে ওর সারা গায়ে দিয়ে দিচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির এলাকায় বিধাতার লিখনের নিয়ম তো এটাই। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যেখান থেকেই দেখছো, তোমাদের ওখানে নিয়মটা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু সবার কমেন্টেই পড়ব। আর এইগুলো করার পর আজকে আমাদের নিয়মটা কমপ্লিট হয়ে গেল, মানে বিধাতার লিখনের যে নিয়ম সেইগুলো কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে আমার মা সোনাবাবুকে উঠিয়ে নিল, কারণ অনেকক্ষণ নিচে শুয়েছিল। আর তারপর এখানে সব প্রদীপ, তারপরে ধূপকাঠি যেগুলো ছিল সেগুলো সরিয়ে রাখা হচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু দেখেছি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি আমার বাচ্চাকে কোনো সময় বাবান সোনা বা বাবু সোনা বলেছি বলে তোমরা মনে করছো মনে হয় যে আমরা নাম রেখেছি বাবান বা অন্য কিছু, কিন্তু না, আমরা এখনো কোনো নামই রাখিনি, আমরা জাস্ট ভালোবেসে ডাকছিলাম। তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাও যার নামটা